হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। প্রবর্তন এবং ম্যাথমেটিক্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে আবারও স্বাগত। আজকে আমরা যোগজীকরণ বা ইন্টিগ্রেশনের লেকচার 4 করব। এর আগে আমরা 3টা পর্ব করেছি। সম্পূর্ণ প্লেলিস্টের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। তোমরা চাইলে ডেসক্রিপশন থেকে আমার আগের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারো। এর একটা সিকোয়েন্স অনুযায়ী চলছে ভিডিওটা। যেমন আমরা গত লেকচারে প্রতিস্থাপন পদ্ধতি শুরু করেছি এবং আজকের লেকচারেও প্রতিস্থাপন পদ্ধতিটা কন্টিনিউ হবে। তো তোমরা যদি আগের লেকচারগুলো না দেখো তাহলে কিন্তু এই লেকচারটা তোমরা বুঝতে পারবে না। তো আজকে আমরা শুরু করব নতুন কিছু ফর্মুলা দিয়ে। ঠিক আছে, আমরা প্রথম দিকে কিছু ফর্মুলা দেখেছি, বাট সেই ফর্মুলাগুলো একবারই বেসিক ফর্মুলা ছিল। আমরা যেহেতু ধীরে ধীরে লেভেল আপ করছি, সো আমাদের আরও কিছু ফর্মুলা প্রয়োজন। আমরা আজ কিছু বেসিক ফর্মুলা দেখব এবং অ্যাজ ওয়েল অ্যাজ কিছু ফর্মুলা ডিরাইভ করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। আমাদের ফার্স্ট যেই ফর্মুলা সেটা হচ্ছে 1/√1 - x²। এটাকে ইন্টিগ্রেট করলে কি হবে? দেখো, অ্যান্টি ডেরিভেটিভের কনসেপ্ট থেকে আমরা কি জানি? আমরা জানি যে সাইন ইনভার্স এক্স এটাকে ডিফারেন্সিয়েট করলে হয় 1/√1 - x², জাস্ট লাইক দিস। এটা অ্যাকচুয়ালি সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ। সো এই জিনিসটাকে যদি আমি ইন্টিগ্রেট করি, যোগজীকরণ করি, তাহলে কি আসবে? সাইন ইনভার্স এক্স আসবে। সো এইটা সমান সমান আমি বলতে পারি, ওকে, দিস ইজ ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স প্লাস সি। ঠিক আছে, আবার নিচেরটাকে তুমি যদি একটু খেয়াল করো, নিচেরটাকে কিন্তু সামনে জাস্ট একটা মাইনাস আছে। তো মাইনাস বিশিষ্ট এই পদটা কখন আসে? কাকে ডিফারেন্সিয়েট করলে আসে? কস ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েট করলে আসে। তো এইটা সমান সমান অ্যাকচুয়ালি আমরা লিখতে পারি যে এই জিনিসটার অ্যান্টি ডেরিভেটিভ হচ্ছে কস ইনভার্স এক্স। তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি কস ইনভার্স এক্স প্লাস সি। এখন আমি জানি যে তোমার মাথায় একটা কোশ্চেন আসতেছে। কোশ্চেনটা হচ্ছে এরকম যে আচ্ছা, এই মাইনাসটাকে যদি আমি একটু সামনে চিন্তা করি, মাইনাসটাকে সামনে চিন্তা করলে বেসিক্যালি যে অঙ্কটা আসতেছে সেটা প্রথম অঙ্কটাই। তাহলে মাইনাসটাকে যদি আমি সামনে চিন্তা করি, প্রথম অঙ্কটা যদি চলে আসে, তাহলে আমি কি এটাকে মাইনাস সাইন ইনভার্স এক্স লিখতে পারবো কিনা? আমি তো এখানে কস ইনভার্স এক্স লিখে দিলাম, এইটাকে মাইনাস সাইন ইনভার্স এক্স লেখা যাবে কিনা? ঠিক আছে, অবভিয়াসলি যাবে। এইটা সমান সমান তুমি চাইলে লিখতে পারো মাইনাস সাইন ইনভার্স এক্স প্লাস সি। এটাও লেখা যায়। কেন লেখা যায়? আচ্ছা, তোমরা এখনো ফার্স্ট পেপারে আসো। যদি তুমি সেকেন্ড পেপারে একটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন বা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, তুমি যদি ওই চ্যাপ্টারটা পড়ো তাহলে সেখানে তুমি একটা সূত্র পড়বা এবং সূত্রটা হচ্ছে এরকম। সূত্র বলতেছে যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু π/2। এর একটা ফর্মুলা তুমি এটা সেকেন্ড পেপারে পড়বা এবং সেকেন্ড পেপার চ্যাপ্টার 7.2-তে তুমি এই ফর্মুলাটা পাবা। সো দিস ইজ এ ফর্মুলা। এখন এই ফর্মুলা মোতাবেক আমি চাইলে এইটাকে কি লিখতে পারি বলো তো? কস ইনভার্স এক্সটাকে কি লিখতে পারি? কস ইনভার্স এক্সটাকে আমি লিখতে পারি π/2 মাইনাস সাইন ইনভার্স এক্স, π/2 মাইনাস সাইন ইনভার্স এক্স প্লাস সি, এটা বলা যায়। ঠিক আছে, তাহলে যে π/2 এটা একটা কনস্ট্যান্ট, সি এটা একটা কনস্ট্যান্ট, সবগুলো কনস্ট্যান্টকে একত্রে যোগ করেই কিন্তু আমরা ইন্টিগ্রেশনের কনস্ট্যান্টটাকে বলি, তাই না? সো আমি অ্যাকচুয়ালি এটাকে এইভাবে লিখতে পারি। সাপোজ এটাকে যদি আমি একটা সি প্রাইম বলি, তাহলে এটা সি প্রাইম চলে আসবে। তারপরে আমি এটাকে লিখতে পারবো, আচ্ছা ঠিক আছে, π/2 এবং সি প্রাইম দুইটাকে যোগ করে নতুন যে কনস্ট্যান্টটা আসতেছে, নতুন যে ধ্রুবকটা আসতেছে, ধরা যাক সেটা সি। তাহলে এটা সমান সমান চলে আসতেছে মাইনাস সাইন ইনভার্স এক্স প্লাস সি। তাহলে বুঝা গেছে? বেসিক্যালি এইটা সমান সমান তুমি সাইন ইনভার্স এক্স প্লাস সি লিখতে পারো, এইটা সমান সমান তুমি মাইনাস সাইন ইনভার্স এক্স প্লাস সি বলতে পারো, অথবা কস ইনভার্স এক্স প্লাস সি বলতে পারো। তোমার ইচ্ছা, তুমি যেটা খুশি সেটা ইউজ করতে পারো। ইউজুয়ালি মানুষ নেগেটিভ সাইনটাকে নেগলেক্ট করতে চায়, দ্যাটস ওয়াই কস ইনভার্স এক্সটা লিখতে চায়, বাট তুমি যে কোনো একটা লিখতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো আমরা অ্যান্টি ডেরিভেটিভের কনসেপ্ট থেকে যেহেতু দুইটা ফর্মুলা বললাম, এইভাবে অ্যাকচুয়ালি আমার ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন 6টা আছে। সাইন ইনভার্স, কস ইনভার্স, ট্যান ইনভার্স, কট ইনভার্স, সেক ইনভার্স, কোসেক ইনভার্স, এবং সবগুলার অ্যান্টি ডেরিভেটিভটা হচ্ছে গিয়ে এইটা ডেরিভেটিভ হচ্ছে এইটা, সেটার অ্যান্টি ডেরিভেটিভ হচ্ছে এইটা। সো আমি এক্সপেক্ট করবো যে তোমরা এই সূত্রগুলো একটু মুখস্থ করে ফেলবা। ক্লাস নোটটা আমি দিয়ে দিব, ক্লাস নোটের লিঙ্কও ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং সেখান থেকে তোমরা চাইলে ক্লাস নোটটা ডাউনলোড করে নিতে পারো। অ্যাজ ওয়েল এজ এই সূত্রগুলো সবগুলো বইয়ে কিন্তু আছে, তো সূত্রগুলো একটু মুখস্থ করে ফেলতে হবে। তাহলে একটু খেয়াল করো, এখানে এই দুটো সূত্র একটা জোড়া। সাইন ইনভার্স এক্স এর যে সূত্র, কস ইনভার্স এক্স এর একই সূত্র, শুধু একটা মাইনাস আছে। ট্যান ইনভার্স এক্স এবং কট ইনভার্স এক্স কিন্তু একটা জোড়া।
দেখো tan ইনভার্স x এর সূত্রটাতে আছে 1/1 প্লাস এক্স স্কোয়ার, এবং cot ইনভার্সটাতে আছে সেম জিনিসটাই সামনে একটা মাইনাস, এবং এই দুইটা সূত্র এইটা একটা জোড়া। এখানে কি আছে, এখানে sec ইনভার্স x এ আছে 1/x ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, জাস্ট লাইক ডিফারেন্সিয়েশন সূত্রগুলো তোমার যদি মুখস্থ থাকে তাহলে এখানে নতুন করে মুখস্থ করার কিছুই নেই। আর মাইনাস থাকলে সেটা হবে cosec ইনভার্স x। তোমাদেরকে হিসাবে সুবিধার্থে আমি একটু বলে নেই, cosec ইনভার্সটাকে শর্টকাটে কিন্তু এভাবে লেখা যায়, ঠিক আছে? এইটা মানে অ্যাকচুয়ালি ভেঙ্গে ভেঙ্গে তোমরা যেটা লেখো cosec ইনভার্স x, একই জিনিস, একই জিনিস, এইটা এবং এইটা সেম জিনিস। তোমরা চাইলে এইভাবেও অনেক কিছু লিখতে পারো, যেমন আর্ক সাইন এক্স, ঠিক আছে? আর্ক সাইন এক্স এটা বলতে অ্যাকচুয়ালি যেটা বোঝায় সেটা হচ্ছে সাইন ইনভার্স এক্স। মানে অ্যাকচুয়ালি তুমি ইন্টারনেটে যদি সার্চ দিয়ে পড়াশোনা করতে চাও, অনেক সময় দেখবা যে তোমার ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলোতে আর্ক সাইন, আর্ক কস এরকম আসতেছে। এটা মানে হচ্ছে সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স। আচ্ছা, আচ্ছা, তাহলে এইখানে আমি নতুন কিছু ফর্মুলা তোমাদেরকে বলতে চাই। যেমন আমরা মাত্র সূত্র কি দেখলাম বলো তো? আমরা মাত্র কি সূত্র দেখলাম? আমরা সূত্র দেখলাম, আচ্ছা, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই root over 1 minus x square, this is equals to sin inverse x plus c। এটা একটা সূত্র, তাই না? এটা আমরা পড়ছি। আচ্ছা, এখন আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি, আচ্ছা বলো তো dx ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা সমান সমান কত? এটা সমান সমান কত? রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার থাকলে সাইন ইনভার্স এক্স হয়, তাহলে রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকলে কি হবে? দেখো এটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি। আমরা করব কি, এ স্কোয়ারটাকে কমন নিয়ে এ স্কোয়ার রুটের বাইরে বের করে নিয়ে আসবো। যদি এ স্কোয়ারটাকে আমি কমন নিয়ে বাইরে বের করে নিয়ে আসি, তাহলে এ স্কোয়ার রুটের বাইরে এসে হয়ে যাবে শুধু এ। তাহলে এটাকে কি আমি এইভাবে লিখতে পারি নাকি? একটু দেখো তো, ডিএক্স, আমি যদি এ স্কোয়ারটাকে কমন নিয়ে বাইরে বের করি তাহলে শুধু এ আসবে, যেহেতু এ স্কোয়ার কমন নিচ্ছে এটা আসবে 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই এ হোল স্কোয়ার। সবাই আমার সাথে একমত কিনা বল, এই লাইনটাকে এই লাইনটা লেখা যায় কিনা? যদি আমার সাথে একমত হও তাহলে তো কোনো সমস্যা নেই, আর যদি একমত না হও তাহলে কাজ করো, এটাকে ভিতরে ঢুকায় দাও, ভিতরে ঢুকাই দিলে দেখবো যে একই জিনিসটা আসতেছে। ওকে, তাহলে এখন মনে মনে একটা জিনিস চিন্তা করো, আমরা একবারে ফার্স্টের দিকের লেকচারে বলছিলাম কি বলছিলাম, যে এক্স এর জায়গায় যদি অন্য কোনো লিনিয়ার ফাংশন থাকে, কোয়াড্রেটিক হলে হবে না, লিনিয়ার ফাংশন যদি থাকে এক্স এর জায়গায়, তাহলে সেটাকে আমরা মনে মনে এক্স ধরে ইন্টিগ্রেশনের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, এবং পরবর্তীতে যেটাকে এক্স ধরছি সেটাকে ডিফারেন্সিয়েট করে করতে হবে ভাগ। ঠিক আছে? তাহলে এক্স্যাক্টলি দেখো এই এক্স বাই এটা একটা লিনিয়ার ফাংশন কিনা? বেসিক্যালি এখানে এক্স এর সহগ হচ্ছে 1/a, সো এক্স বাই একটা লিনিয়ার ফাংশন। তাহলে তুমি এই যে এক্স বাই এ এটাকে মনে মনে এক্স ধরো, আর এই ওয়ানটাকে আমি সামনে নিয়ে আসতেছি, তাহলে 1/a ইন্টিগ্রেশন অফ, এটাকে এইভাবে লেখা যায় dx রুট ওভার 1 মাইনাস কি x ডিভাইডেড বাই a হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এটাকে মনে মনে যেহেতু x ধরতেছি তাহলে আমার কি আসতেছে বলতো, 1 ডিভাইডেড বাই a ইন্টিগ্রেশন অফ dx, এটাকে ইন্টিগ্রেশন করো 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে মনে মনে এক্স ধরো, 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে সাইন ইনভার্স এক্স। তাহলে আমি এটার বদলে লিখবো সাইন ইনভার্স এক্স, বাট এক্স এর জায়গায় অ্যাকচুয়ালি এক্স বাই এ আছে, সো এক্স এর বদলে আমি এক্স বাই এ লিখবো, এবং আমি বলছি যেটাকে এক্স ধরছিলাম সেটা অ্যাকচুয়ালি এক্স এর না হলে ডিফারেন্সিয়েট করে ভাগ করতে হবে। তাহলে এক্স বাই এ কে যদি আমি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে আসে 1/a, 1/a দিয়ে করলাম ভাগ এই প্লাস সি, এই উপরের 1/a নিচের 1/a কাটাকুটি যে আমার থাকতেছে শুধু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তো দিস ইজ দ্য নিউ ফর্মুলা। তাহলে আমাদেরকে ফর্মুলা হিসেবে মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে? ফর্মুলা হিসেবে আমাদের মনে রাখতে হবে যে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, দিস ইজ ইকুয়ালস টু সাইন ইনভার্স x ডিভাইডেড বাই a c। ক্লিয়ার? এটা তোমরা মাথায় রাখবা, ঠিক আছে? এইভাবে আমরা আর একটা জিনিস ডিরাইভ করতে পারি, সেটা হচ্ছে আরেকটা সূত্র আমরা মাত্র পড়লাম, যে সূত্রটা ছিল এরকম,
ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার 1 স্কোয়ার 1 দাও শুধু 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এই ফর্মুলাটা আমরা মাত্র পড়ছি না, দেখো এই ফর্মুলাটা আমরা মাত্র পড়ছি 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা মানে হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস সি। ঠিক আছে, অ্যান্টি ডেরিভেটিভের কনসেপ্ট থেকে। তাহলে এটা সমান সমান আমি লিখতে পারি, আচ্ছা এটা মানে তো হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস সি। এখন আমি যেটা করতে চাচ্ছি, আমি জানতে চাচ্ছি যে ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এই ভ্যালুটা কত, এটা ভ্যালুটা কত, এটা আমি জানতে চাচ্ছি। তাহলে আমি একটু আগে যেভাবে এ স্কোয়ার কমন নিয়েছিলাম সেই একই কনসেপ্ট ইউজ করে তুমি এটা করতে পারবা কিনা। যদি করতে চাও ভিডিওটা এইখানে পজ করো, পজ করে নিজে নিজে ফর্মুলাটা ডিরাইভ করার চেষ্টা করো, দেখো তোমার রেজাল্ট কি আসে। তাহলে দেখো তো তোমার রেজাল্টটা এইরকম আসতেছে কিনা। আমি যদি এ স্কোয়ার কমন নিয়ে বাইরে বের করে নিয়ে আসি, তাহলে 1 বাই এ স্কোয়ার, আগের বার রুট ছিল, স্কোয়ার রুট ছিল, সো বাইরে বের করলে এ স্কোয়ারের স্কোয়ার রুটটা বাইরে আসছে, অর্থাৎ শুধু এ বাইরে আসছে, বাট এবার কিন্তু কোনো স্কোয়ার রুট নাই। সো আমি যখন এ স্কোয়ার কমন নিব এ স্কোয়ারই বাইরে আসবে। আচ্ছা, তাহলে ডিএক্স এটা থাকতেছে 1 প্লাস, এটাকে আমি এক্স ডিভাইডেড বাই এ হোল স্কোয়ার বলতে পারি। এবং আগের মতোই এই সম্পূর্ণ জিনিসটাকে আমি যদি মনে মনে এক্স ধরি, তাহলে কি হয় ব্যাপারটা দেখো তো, 1 বাই এ স্কোয়ার, অরিজিনাল সূত্রটা বলতেছে এটা এক্স হলে হতো ট্যান ইনভার্স এক্স, তাহলে অরিজিনাল সূত্র মোতাবেক আমরা লিখতে পারি ট্যান ইনভার্স এক্স, বাট এক্স এর বদলে আমি লিখবো এক্স বাই এ ডিভাইডেড বাই এক্স বাই এ কে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে রেজাল্ট আসে 1 বাই এ। তাহলে এখানে আসতেছে 1 বাই এ প্লাস সি। তো আমার ফুল অ্যান্ড ফাইনাল রেজাল্ট কি আসতেছে, ফুল অ্যান্ড ফাইনাল রেজাল্ট আসতেছে এইটা সমান সমান আসতেছে, দেখো এখানে 1 বাই এ স্কোয়ার, এখানে 1 বাই এ কাটাকাটি করে থাকতেছে শুধু 1 বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তো এইভাবে আমরা নতুন আর একটা ফর্মুলা ডিরাইভ করে ফেললাম। আমাদের ফর্মুলা কি, আমাদের ফর্মুলা হচ্ছে, আমাদের নতুন ফর্মুলা দাঁড়াচ্ছে এরকম যে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, দিস ইজ ইকুয়ালস টু 1 বাই a tan ইনভার্স x বাই a। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, এগুলো কিন্তু লুথা ফর্মুলা না রে ভাই, এগুলো খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, লাইনে লাইনে ইন্টিগ্রেশনের লাইনে লাইনে এই ফর্মুলাগুলো ইউজ হয়। মাত্র যে দুটো ফর্মুলা লিখলাম খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা। তাহলে একটু পার্থক্যটা দেখো, পার্থক্যটা কি, যখন সাইন ইনভার্স থাকতেছে, সাইন ইনভার্স থাকলে কিন্তু সামনে 1 বাই এ নাই, 1 বাই এ থাকবে না, বাট ট্যান ইনভার্সের ক্ষেত্রে সামনে কিন্তু একটা 1 বাই এ থাকবে। এটা অনেক স্টুডেন্ট ভুল করে, সাইন ইনভার্স এক্স এর যখন সূত্রটা লিখতেছে সামনে একটা 1 বাই এ লাগাই দিচ্ছে, বা ট্যান ইনভার্সেরটা লিখতেছে 1 বাই এ লাগাচ্ছে না। তো তুমি যদি ডিরাইভেশনটা দেখো, প্রমাণটা যদি দেখো, তাহলে তোমার মাথা সেট হয়ে যাবে যে কেন ট্যান ইনভার্স এক্স বাই এ এটার সামনে একটা 1 বাই এ থাকতেছে এবং কেন সাইন ইনভার্সেরটায় থাকতেছে না। সো এই জিনিসটা একবার ডিরাইভ করে তুমি জীবনে কখনো ভুলবো না। আর তুমি যদি ডিরাইভ না করে মুখস্থ করো, পরীক্ষার হলে যায় তোমার মাথায় কনফিউশন লেগে যাবে যে সাইন ইনভার্সের সামনে কি 1 বাই এ আছে নাকি নাই, ট্যান ইনভার্সের সামনে কি 1 বাই এ আছে নাকি নাই। তুমি কি করবা, তোমার টপার দুইটা ফ্রেন্ডকে জিজ্ঞেস করবা, একজন বলবে 1 বাই এ আছে, আরেকজন বলবে নাই, তুমি আবার কনফিউজ হয়ে যাবা। সো এভাবে চিন্তা করতে করতে আলটিমেটলি তুমি অঙ্কটা ভুল করে আসবা। এই জন্য সূত্রের ডিরাইভেশন খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, সো আমরা তো ওটা দেখলাম। এবার আরো একটা ফর্মুলা, এই ফর্মুলাটা আমরা ডিরাইভ করব 1 ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। যদি আমি এটাকে ফর্মুলা বলতেছি, আমরা ফর্মুলা হিসাবে ইউজ করবো ঠিকই, বাট এইটা কিন্তু একটা অঙ্ক হিসাবে আসতে পারে। আমি কিন্তু তোমাকে ফর্মুলা ডিরাইভ করাচ্ছি অ্যাজ ওয়েল অ্যাজ এইটা যদি অঙ্ক হিসাবে আসে তাহলে কিভাবে ডিল করতে হবে সেটাও শিখাচ্ছি। হতে পারে এটা একটা অঙ্ক হিসাবে আসতে পারে। আচ্ছা, তাহলে তোমাকে আমি একটা সুন্দর কথা বলে দিই। কথা হচ্ছে এই যে যে যদি ইন্টিগ্রেশন অফ ডিএক্স পিএক্স কিউ এক্স, ঠিক আছে, পি হচ্ছে একটা পলিনোমিয়াল ফাংশন, কিউ হচ্ছে একটা পলিনোমিয়াল ফাংশন, এই পি এবং কিউ দুইটার যোগফল অথবা বিয়োগফল যদি কনস্ট্যান্ট হয়ে যায়, যদি পি এক্স প্লাস অর মাইনাস কিউ এক্স এটা ইকুয়ালস টু কনস্ট্যান্ট হয়, তবে তবে এইটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো তো, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, সাপোজ এটা কনস্ট্যান্ট, তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি না, 1 বাই কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন অফ কে এখানে ডিএক্স পিএক্স কিউএক্স, এভাবে লেখা যায় কিনা বলো।
এই কাজটা আমরা বহুবার করে এসেছি, এখন পর্যন্ত অনেকগুলো অঙ্কে আমি এই কাজ কিন্তু করছি, যে সামনে একটা কনস্ট্যান্ট গুণ করছি এবং সেই কনস্ট্যান্টকে ব্যালেন্স করার জন্য উপরে কিছু একটা দিয়ে গুণ করে দিছি, তো নিচেকে উপরেকে কাটাকাটি করছি, আলটিমেটলি 1, তো আমার ব্যালেন্স হয়ে গেছে। এখন আমি বলছি যে এইটার যোগফল বা বিয়োগফল যদি কে হয়, তাহলে আমরা এই মেথডে যাব। এখন কে এর বদলে আমি এটা লিখতে পারি, কে এর বদলে আমি এটা লিখতে পারি, এটাকে এইভাবে লেখা যায় 1/k ইন্টিগ্রেশন অফ কে এর বদলে আমি চাইলে px প্লাস অর মাইনাস qx লিখতে পারি, নিচে আছে px এবং qx এর গুণ। ঠিক আছে, এটা লেখা যায়। লিখে লাভটা কি? তোমাকে জানতে হবে যে একটা জিনিস তুমি লিখতেছো কেন লিখতেছো। এটা লিখে লাভটা হচ্ছে এই যে এখন আমরা এটাকে স্প্লিট করে দিতে পারবো, ভেঙে দিতে পারবো, আলাদা আলাদা করে লিখতে পারবো। px এর নিচে একবার এটা, qx এর নিচে একবার এটা। তো যদি আমি এভাবে লিখি তখন আমার আসবে 1/k ইন্টিগ্রেশন অফ 1/qx প্লাস অর মাইনাস 1/px dx। এন্ড এইটাকে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো, রাইট? এটাকে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো। এখন আমি বলছি পলিনোমিয়াল ফাংশন, পলিনোমিয়াল ফাংশন কি যে একঘাতই হবে বিষয়টা এরকম না, দ্বিঘাতও হতে পারে, ত্রিঘাতও হতে পারে। তো দ্বিঘাত হলে কিভাবে হবে সেটা আমরা এখনো শিখে নেই, সেটা সামনে শিখবো। মোস্ট প্রবাবলি পরের লেকচারটাতে আমরা শিখবো যে নিচে যদি কোয়াড্রেটিক পলিনোমিয়াল থাকে তাহলে কিভাবে হ্যান্ডেল করতে হয়। বাট নাও তোমার যদি এই qx এবং px এটা যদি লিনিয়ার ফাংশন হয়, ঠিক আছে, তাহলে কি হবে সেটা আমরা জানি। সাপোজ এটা হচ্ছে x+3, যদি এটা x+3 হয় তাহলে 1/x+3 এটা ইন্টিগ্রেশন হবে ln x+3 ln x+3, তাই না? আমরা এখান থেকে আসি, এখান থেকে আসলে আসলে বোঝা যাবে। এখান থেকে দেখো এই আলাপটা পারলাম, কারণ এই জিনিসটা কিন্তু তোমার অনেক জায়গায় ইউজ করতে হবে, ঠিক আছে? আমি সামনে অনেক জায়গায় এই জিনিসটা ইউজ করব। আপাতত এখানে খেয়াল করো, এখানে আমি এটাকে এভাবে লিখতে পারি dx ডিভাইডেড বাই a প্লাস এক্স a মাইনাস এক্স, লেখা যায় কিনা বলো? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা a প্লাস বি ইন্টু a মাইনাস বি লেখা যায়। মজার ব্যাপার হচ্ছে এইটা একটা পলিনোমিয়াল ফাংশন, এটা একটা পলিনোমিয়াল ফাংশন, জাস্ট লাইক p এবং q যেমন পলিনোমিয়াল ছিল, এটাও p এবং q পলিনোমিয়াল। এবং তার চেয়েও মজার ব্যাপার হচ্ছে এই দুইটাকে যদি আমি যোগ করে দেই, যদি যোগ করি তাহলে কি আসবে বলো তো? a প্লাস এক্স প্লাস a মাইনাস এক্স যোগ করলে দেখো 2a চলে আসতেছে, 2a। এই 2a এটা কিন্তু একটা কি বলতো ধ্রুবক, রাইট? তো যদি এটা ধ্রুবক হয় তাহলে আমরা এই মেথডে অ্যাপ্রোচ করতে পারি। আমি যেটা করব এখানে একটা 1/2a নিলাম, এখানে একটা 2a নিলাম, dx দিয়ে দিলাম, আছে a প্লাস এক্স, আছে a মাইনাস এক্স। দেন আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে এই 2a বা এই কনস্ট্যান্টের বদলে px প্লাস qx লেখা, কনস্ট্যান্টের ভ্যালুটা লেখা। তাহলে 2 এর বদলে আমি এটা লিখবো, আমি লিখবো a প্লাস এক্স প্লাস a মাইনাস এক্স। নিচে আছে কি? নিচে আছে a প্লাস এক্স ইন্টু a মাইনাস এক্স ডিএক্স। দেন আমার টার্গেট হচ্ছে স্প্লিট করে দেওয়া, ভেঙে দেওয়া। ভেঙে দাও, এটাকে আমি এভাবে লিখতে পারি 1/2a ইন্টিগ্রেশন অফ 1/a প্লাস এক্স এর নিচে যদি পুরোটা দিই তাহলে a প্লাস এক্স কাটা যাবে, থাকবে হচ্ছে a মাইনাস এক্স প্লাস a মাইনাস এক্স এর নিচে পুরোটা দিলে a মাইনাস এক্স কাটা যাবে, থাকবে হচ্ছে 1/dx। তোমাদের মাঝে কতজন এই ইন্টিগ্রেশনটা করতে পারবা বলো? ইন্টিগ্রেশনটা করা যাবে কিনা? 1/x এর ইন্টিগ্রেশন আমরা পারি, তাই না? 1/x এর ইন্টিগ্রেশন হচ্ছে ln x বা ln x। অনেকে লন বলে, অনেকে ln বলে। ln মানে হচ্ছে ন্যাচারাল লগারিদম। আমরা ln বলি না, ln x, এটার মানে কি? l দিয়ে বোঝায় লগ, n দিয়ে বোঝায় ন্যাচারাল। তো ln মানে অ্যাকচুয়ালি ন্যাচারাল লগারিদম, ই ভিত্তিক লগ, ওটাকে সংক্ষেপে ln বলে। ln বলাটা মোর পারফেক্ট। তুমি যদি ln বলো দ্যাট ইজ মোর পারফেক্ট, বাট বলতে বলতে আসলে অভ্যাস হয়ে গেছে, আমারও অভ্যাস হয়ে গেছে, আমিও মাঝে মাঝে লন বলে ফেলি, ঠিক আছে? এবং এইটা আসলে কি বলবো, ইংলিশ বলার মতো, যে আমরা আসলে ইংলিশ বলার সময় তুমি যদি গ্রামারের কথা চিন্তা করো তাহলে তো তুমি জীবনে কোনোদিন ইংলিশ বলতে পারবা না। সো তোমার সামনের অডিয়েন্স বুঝতেছে কিনা, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। তুমি লন বললা না ln বললা এটা ম্যাটার করে না। এগুলোকে আবার করবে কি, অনেকে ভুল ধরবে বলেছে ভাইয়া তো এটাকে ln বলতেছে, স্যার তো এটাকে ln বলতেছে, কিন্তু এটা তো আসলে লন বলতেছে, এটা তো আসলে ln। জিনিসটা এরকম না, ঠিক আছে? আচ্ছা,
তাহলে আমাদের হাতে কি ছিল বলো তো? আমাদের হাতে এই ইন্টিগ্রেশনটা ছিল, রাইট? ওটা কেমনে নিয়ে আসে আমি জানি না, পরে চেষ্টা করবো। এখানে কি ছিল? 1/2a ইন্টিগ্রেশন অফ কি ছিল বলো তো? 1/a মাইনাস এক্স ছিল প্লাস 1/a প্লাস এক্স, এটা ছিল হচ্ছে dx। আচ্ছা, 1/2a এটাকে যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে আসবে কি বলো তো? এইটাকে মনে মনে এক্স ধরো, এই জিনিসটাকে মনে মনে ধরো এক্স। তো এটাকে যদি তুমি মনে মনে এক্স ধরো তাহলে আমার অ্যান্সার আসতো ln এক্স, অর্থাৎ a মাইনাস এক্স। বাট দিস ইজ নট এক্স, এটা যেহেতু এক্স না, এটাকে ডিফারেন্সিয়েট করে করতে হবে ভাগ। a কে ডিফারেন্সিয়েট করলে 0 হয়, মাইনাস এক্স কে ডিফারেন্সিয়েট করলে হয় -1। সো এইখানে একটা -1 দিয়ে করতে হবে ভাগ, প্লাস এটাকে মনে মনে এক্স ধরো, তাহলে ln a প্লাস এক্স, এবং এটাকে ডিফারেন্সিয়েট করে যদি ভাগ করি তাহলে আসতেছে +1 প্লাস c। তাহলে এইটাকে কতজন এইভাবে লিখতে পারবা? a প্লাস এক্স ডিভাইডেড বাই a মাইনাস এক্স, কতজন এটা বুঝছো বলো? একটা লাইন স্কিপ করছে অ্যাকচুয়ালি। এটা হচ্ছে ln a প্লাস এক্স মাইনাস ln a মাইনাস এক্স, লগ এ মাইনাস লগ বি, লগ এ মাইনাস লগ বি মানে হচ্ছে গিয়ে লগ এ ডিভাইডেড বাই বি। সো এই ফর্মুলাটা জাস্ট এই মাইনাসটাকে সামনে নিয়ে যাও, মাইনাসটাকে সামনে নিয়ে গেলে তুমি বুঝতে পারবা যে লগ এ মাইনাস লগ বি তার মানে হচ্ছে লগ এ ডিভাইডেড বাই বি। তাহলে আমাদের ফাইনাল ফর্মুলাটা কি আসলো? আমাদের ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx divided by a square minus x square, this is equals to 1 divided by 2a ln a plus x a minus x plus c। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এটা আরেকটা ফর্মুলা, ঠিক আছে? এটাও আরেকটা সুন্দর ফর্মুলা, এটাও তোমরা করবা, বাসায় একটু প্র্যাকটিস করো। বাসায় একটু প্র্যাকটিস করে আমি 2-3টা লাইন লিখে দেই। dx এটাকে x মাইনাস এ এক্স প্লাস এ লিখতে পারো, দেন তোমার কনস্ট্যান্ট চলে আসবে, তাই না? কনস্ট্যান্ট কি বলো তো? এটা এটা যোগফল দেখো, যোগফল হচ্ছে না, দিস টাইম বিয়োগফল হচ্ছে। সো এটার সাথে এটা যদি তুমি বিয়োগ করো তাহলে কি আসতেছে? হ্যাঁ, এখানে প্লাস দাও, এখানে মাইনাস দাও, তাহলে তোমার লিখতে সুবিধা হবে। এটা আসলে ম্যাটার না, ফাইনাল রেজাল্ট একই আসবে, বাট লিখতে সুবিধা। তাহলে এই দুটাকে বিয়োগ করে দেখো, বিয়োগ করলে আসলে কি আসতেছে? 2a আসতেছে। তো এখানে আমি 1/2a ইন্টিগ্রেশন অফ কি লিখতে পারি বলো তো? ইন্টিগ্রেশন অফ লিখতে পারি x প্লাস a মাইনাস এক্স মাইনাস এ, পার্থক্য হচ্ছে এতটুকুই। আগের বার মাঝখানে প্লাস ছিল, এবার মাঝখানে মাইনাস চলে আসছে। তো তুমি যদি এটাকে একটু ইন্টিগ্রেশন করো, তোমার ফাইনাল রেজাল্ট শুড বি দিস ln x minus a divided by x plus a. This should be your final result. ঠিক আছে, খেয়াল করো আগেরটাতে কি ছিল? আগেরটাতে a প্লাস এক্স, প্লাসটা উপরে ছিল, নিচে মাইনাসটা ছিল। আর এবার কি হবে? এবার x মাইনাসে এক্স প্লাসে, যখন x সামনে থাকবে, তখন x মাইনাসে, মাইনাসটা উপরে থাকবে, প্লাসটা নিচে থাকবে। আর যখন a সামনে থাকবে তখন প্লাস উপরে থাকবে, a প্লাস এক্স উপরে থাকবে, a মাইনাস এক্স নিচে থাকবে। তো এইটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? প্রতিবাদে তুমি ডিরেক্ট করে বের করবা না, সো মাথায় রাখতে হবে যে যদি a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকে, a সামনে থাকলে উপরে হবে প্লাস, নিচে হবে মাইনাস। আর যদি এক্স স্কোয়ার মাইনাস a স্কোয়ার হয়, এক্স সামনে আছে, সেই ক্ষেত্রে উপরে হবে মাইনাস, নিচে হবে প্লাস। তাহলে আমরা শিখে ফেললাম আরো একটা ফর্মুলা, এবং সেই ফর্মুলা হচ্ছে dx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, দিস ইজ ইকুয়ালস টু 1 divided by 2a ln x minus a x plus a c। ঠিক আছে, ক্লিয়ার? দেখো আরো ফর্মুলা আছে, এখানে একটু প্রতিস্থাপন করতে হবে। আমরা প্রতিস্থাপন পদ্ধতিটা এই জন্য আগে শিখছি, প্রতিস্থাপন পদ্ধতির কয়েকটা অঙ্ক তোমাদেরকে এই জন্যই আগে করানো হয়েছে
যাতে প্রতিস্থাপন পদ্ধতিটা তোমরা একটু বুঝতে পারো। তো এইখানে প্রতিস্থাপন করতে হবে, এবং কি প্রতিস্থাপন করব? এক্স এর বদলে আমরা কি লিখবো বলো তো? আমরা ধরি এক্স সমান সমান ধরবো, দেখো এক্স সমান যদি আমি ট্যান ধরি, ট্যান ধরলে কি আসবে বলো তো? ট্যান স্কোয়ার থিটা প্লাস ওয়ান, ট্যান স্কোয়ার থিটা প্লাস ওয়ানকে আমরা সেক স্কোয়ার থিটা বলতে পারি, তাই না? সো এক কাজ করো, এক্স সমান সমান তুমি ধরো এ ট্যান থিটা। এটা ধরলে বেনিফিট কি? বেনিফিট হচ্ছে যখন ডিফারেন্সিয়েট করবা তাহলে ডিএক্স সমান সমান চলে আসবে এ ট্যান থিটাকে ডিফারেন্সিয়েট করলে হয় সেক স্কোয়ার থিটা ডি থিটা। এরকম ব্যাপারটা কি তোমরা বুঝতে পারছো নাকি ভুলে গেছো? এখানে অ্যাকচুয়ালি একটা লাইন স্কেপ করা হয়েছে। এক্স কে যদি আমি ডিফারেন্সিয়েট করি এক্স এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, তাহলে আসতেছে অ্যাকচুয়ালি 1। আচ্ছা, এ তো একটা কনস্ট্যান্ট, ট্যান থিটাকে ডিফারেন্সিয়েট করলে হয় সেক স্কোয়ার থিটা, এবং এইটাকে অ্যাকচুয়ালি আমি মনে মনে এক্স ধরছি, থিটা যেহেতু অ্যাকচুয়ালি এক্স না, থিটাকে যদি আবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো তাহলে এইখানে আসে কি ডি থিটা ডিএক্স। দেন ফাইনালি তুমি এটাকে এইভাবে লিখতে পারো ডিএক্স, এটাকে এইখানে লিখতেছি ডিএক্স সমান সমান আসতেছে এ সেক স্কোয়ার থিটা ডি থিটা, এরকম আসতেছে, তাই না? তাহলে এখানে একটু প্রতিস্থাপন করে দেখি আমরা, প্রতিস্থাপন করলে জিনিসটা কিরকম হয়। এখানে প্রতিস্থাপন করে দেখো, ইন্টিগ্রেশন অফ ডিএক্স এর বদলে দেখো সেক স্কোয়ার থিটা ডি থিটা, আর এক্স এর বদলে কি লিখবা? এক্স এর বদলে লিখবা এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার। তুমি চিন্তা করতেছো যে এক্স সমান সমান যে এ ট্যান থিটা ধরতে হবে, এটা আপনি কিভাবে জানেন? ওকে, এটা আমি জানি কারণ এটা একটা স্ট্যান্ডার্ড সাবস্টিটিউশন, একটা আদর্শ প্রতিস্থাপন। আমি তোমাকে কিছু আদর্শ প্রতিস্থাপনের লিস্ট দিয়ে দেব, বাট এখন না, এই চ্যাপ্টারেই তোমার এই অঙ্কগুলোর শেষের দিকেই আমি তোমাকে আদর্শ চ্যাপ্টারের আদর্শ প্রতিস্থাপনের একটা লিস্ট দিয়ে দিব, কি থাকলে কি ধরতে হবে, এটার একটা স্ট্যান্ডার্ড নিয়ম আছে। যেমন এই ফরম্যাটটা যদি থাকে, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার যদি থাকে, তাহলে এক্স সমান সমান এ ট্যান থিটাই ধরতে হবে, এটা একটা স্ট্যান্ডার্ড রুল। সেরকম আরো কিছু তোমাকে দিয়ে দেবো আমি, ওটা নিয়ে চিন্তা করার কিছু নেই। এখন যেটা করবা, এ স্কোয়ারটাকে স্কোয়ার রুটের বাইরে নিয়ে আসো, এ স্কোয়ার কমন নাও, কমন নিয়ে বাইরে বের করে নিয়ে আসো, তাহলে কি থাকতেছে? তাহলে থাকতেছে এ, এবং এখানে থাকতেছে ট্যান স্কোয়ার থিটা প্লাস ওয়ান এ সেক স্কোয়ার থিটা ডি থিটা। আচ্ছা, উপরে নিচে এ কাটাকুটি কাটাকুটি গেল, কাটাকুটি যাওয়ার পর তোমার কি থাকতেছে? ট্যান স্কোয়ার থিটা প্লাস ওয়ান মানে হচ্ছে গিয়ে সেক স্কোয়ার থিটা, স্কোয়ার রুটের ভিতরে সেক স্কোয়ার থিটা, তাহলে স্কোয়ার রুটটা যদি তুলে দাও তাহলে থাকতেছে শুধু সেক থিটা, নিচে সেক থিটা, উপরে আছে সেক স্কোয়ার থিটা, কাটাকাটি করলে থাকতেছে শুধু সেক থিটা। এটা মানে হচ্ছে সেক থিটা ডি থিটা। তো স্ট্যান্ডার্ড যে সাবস্টিটিউশন বা আদর্শ প্রতিস্থাপনের মজাটা এইখানেই, যে একটা কঠিন অঙ্ক তুমি যখন জানবা যে কি ধরতে হবে, এটা যখন তুমি জানবা তখন কঠিন অঙ্কটাও দেখতে অনেক সহজ মনে হবে, জাস্ট লাইক দিস। এখন সেক থিটা ইন্টিগ্রেশন থিটার সাপেক্ষে কি হবে সেটা তো আমরা জানি, নাকি জানো না? মুখস্থ করে ফেলো, যারা জানো না মুখস্থ করে ফেলো। সেক থিটাকে ইন্টিগ্রেশন করলে হয় ln sec থিটা প্লাস tan থিটা প্লাস c, দিস ইজ দ্য ফর্মুলা, সেক থিটার ইন্টিগ্রেশনের ফর্মুলা। বাট এই ফর্মুলাতে থিটা আছে, আমি চাই এক্স এর রেসপেক্টে অ্যান্সার আসুক, এক্স এর রেসপেক্টে অ্যান্সার আসুক, তাই না? এটা আমি চাই। তাহলে এক কাজ করা যায়, কি করা যায় বলো তো? প্রতিস্থাপন করা যায়। আমরা এর আগেও দেখছিলাম প্রতিস্থাপন পদ্ধতিতে লাস্ট লাইন কিন্তু তোমার অরিজিনাল ভ্যারিয়েবলের সাহায্যে লিখতে হবে, এবং আমার অরিজিনাল ভ্যারিয়েবল হচ্ছে এক্স। তাহলে আমরা এক্স এর সাহায্যে একটু লিখি, দেখো ট্যান থিটা সমান কি লেখা যাবে সেটা আমার জানা আছে। ট্যান থিটা সমান এখান থেকে দেখো, ট্যান থিটা সমান লেখা যাবে এক্স ডিভাইডেড বাই এ, সেটা আমার জানা আছে। তাহলে ট্যান থিটার বদলে লেখো এক্স বাই এ, ln ট্যান থিটার বদলে লেখো এক্স ডিভাইডেড বাই এ, আর এখানে আছে সেক থিটা, সেক থিটার বদলে কি লেখা যায় সেটাও আমরা এই লাইন দিয়ে ডিসাইড করব, কারণ এইটা হচ্ছে আমরা ধরছি। সো এইখান থেকে ডিসাইড হবে যে এইখানে কোনটার বদলে আমরা কি লিখবো। তাহলে সেক থিটা সমান কি লেখা যায় সেটা একটু দেখি। এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, দেখো তো, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, এটা মানে হচ্ছে গিয়ে তোমার ট্যান স্কোয়ার থিটা, এবং ট্যান স্কোয়ার থিটা মানে কি? ট্যান স্কোয়ার থিটা মানে হচ্ছে গিয়ে তোমার সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। তাহলে সেক থিটার ভ্যালু কি হবে? সেক থিটার ভ্যালু কি হবে? ওয়ানটা এই সাইডে এসে প্লাস হয়ে যাবে, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়ান, এবং যেহেতু এটা স্কোয়ার ছিল আমি সেক লিখছি শুধু, তাহলে এখানে একটা স্কোয়ার রুট দিতে হবে, এবং এইটার বদলে তুমি যেটা লিখতে পারো সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই
এ, এরকম লেখা যায় কিনা বলো? একটু সিম্পলিফিকেশন করে দেখো যে তোমার সেক থিটা সমান সমান এই জিনিসটা আসতেছে কিনা। এই লাইনটা থেকেই আমি নিয়ে আসছি, সেক থিটার ভ্যালু হচ্ছে এইটা। তাহলে সেক থিটার ভ্যালুটা জাস্ট আমি ওখানে একটু বসাই দিই, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এ। ঠিক আছে, এটাকে এইভাবে লেখা যায়, দেখো ln x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস সি। তো ln x স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস ln a প্লাস সি লেখা যায় কিনা বলো? log a ডিভাইডেড বাই বি, log a ডিভাইডেড বাই বি মানে হচ্ছে log a মাইনাস log b লেখা যায়। তাহলে এটাকে ভেঙে আমি এভাবে লিখতে পারি। এখন আমি তোমাদেরকে একটা ট্রিক দেখাবো। ট্রিকটা হচ্ছে এইখানে কনস্ট্যান্টটাকে যদি আমি সি প্রাইম বলি, এটাকে যদি সি প্রাইম বলি, এটাকে যদি সি প্রাইম বলি এবং সম্পূর্ণটা মিলে আমার একটা নতুন কনস্ট্যান্ট আসবে এবং সেই নতুন কনস্ট্যান্টকে আমি বলবো সি। তাহলে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, নতুন কনস্ট্যান্ট হচ্ছে আমার সি। তার মানে আমার সূত্রটা আসতেছে, ফুল অ্যান্ড ফাইনাল ফর্মুলা যেটা আসতেছে সেটা আসতেছে এরকম। সুতরাং ফর্মুলা কি আসতেছে বলো? ফর্মুলা বলতেছে যে ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা সমান সমান ln এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি। ক্লিয়ার? এটা মনে রাখাটাও সহজ। মনে রাখাটা কিভাবে সহজ? স্কোয়ার রুটের ভিতরে যদি প্লাস থাকে, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার যদি থাকে স্কোয়ার রুটের ভিতরে, তাহলে তোমার অ্যান্সার আসবে লন এক্স প্লাস হর। এই জিনিসটা অ্যাকচুয়ালি কি হর না? এটাকে তুমি এভাবে পড়তে পারো, লন এক্স প্লাস হর প্লাস সি, এভাবে পড়তে পারো। ঠিক আছে, হরে যা থাকবে ওখানে তাই বসে যাবে। এটার সাথে কম্পেয়ার করে আরেকটা ফর্মুলা অ্যাকচুয়ালি পড়তে হয়। সেই ফর্মুলাটা হচ্ছে এরকম, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। সেটাকে তুমি যদি একটু ধরো, ঠিক আছে, এটার আদর্শ প্রতিস্থাপন কি সেটা আমি লিখে দিব তোমাকে। এটা আদর্শ প্রতিস্থাপন হচ্ছে কি বলো তো? মনে মনে চিন্তা করো, এক্স এর জায়গায় যদি আমি সেক থিটা ধরি, এ সেক থিটা যদি ধরি, তাহলে এটা অ্যাকচুয়ালি বাইরে বের হয়ে আসবে, আসবে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ানকে ট্যান স্কোয়ার থিটা লেখা যায় এবং আলটিমেটলি ট্যান স্কোয়ার থিটা আসলে স্কোয়ার এবং স্কোয়ার রুট উঠে যাবে, সো নিচে থাকবে ট্যান থিটা। সো এটাকে অ্যাকচুয়ালি তুমি করো, ঠিক আছে, এটাকে ধরবা এক্স সমান সমান এ সেক থিটা, একটু ধরো সেকটিতে ধরে এটা বাসায় প্র্যাকটিস করো। এটা একটা অঙ্ক হিসাবে প্র্যাকটিস করে, এটা সূত্র না। সূত্র তো আমরা পড়বোই, আমরা যখন অন্যান্য অঙ্কের ভিতরে অঙ্কটা করব তখন সরাসরি সূত্র লিখবো। বাট এটা যদি একটা ইন্ডিভিজুয়াল অঙ্ক হিসাবে আসে, সেক্ষেত্রে কিন্তু তুমি যদি এক লাইনে সূত্র লিখে দাও, সেক্ষেত্রে কোনো নাম্বারই পাবা না, জিরো পাবা। তোমাকে এটা একটা অঙ্ক, প্রপার অঙ্ক হিসাবে করতে হবে। এবং আমি তোমাকে কিন্তু করে দেখিয়েছি যে এইখানে যে আগের অঙ্কটা করলাম এটা কিন্তু একটা প্রপার অঙ্ক, তাই না? সো প্রপার অঙ্ক হিসাবে করতে হবে। তো এটা করলে আসলে কি আসবে? এটা করলে যেটা আসবে সেটা হচ্ছে dx রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা সমান সমান হবে ln এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি। কি আগেরটার মতোই না? আগেরটার মতোই, এক্স্যাক্টলি আগেরটার মতোই, ln এক্স প্লাস সি। বাট পার্থক্য হচ্ছে আমার হরটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগেরটাতে কি ছিল? এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ছিল, বা এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ছিল। এবার কিন্তু এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে আসতেছে লন এক্স প্লাস হর প্লাস সি। একটু মাথায় নিয়ে এটা পড়তে হবে, ঠিক আছে? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা। এটা ভুলে যাওয়ার জন্য লিখতেছি না। এটা কি জন্য লিখতেছি? ভুলে যাওয়ার জন্য লিখতেছি? ভুলে যাওয়ার জন্য লিখতেছি না, এগুলা পড়তে হবে। একটু সামারি করে দিই তোমাদেরকে, তোমাদের সুবিধার্থে একটু সামারি করে দিই। দেখো, স্কোয়ার রুট ছাড়া তিনটা ফর্মুলা হয়, স্কোয়ার রুট সহ তিনটা ফর্মুলা হয়, এবং ফর্মুলাগুলোকে এইভাবে তুমি মাথায় রাখতে পারো। এক নাম্বার ফর্মুলা এইভাবে হতে পারে, dx ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এখন তুমি আমাকে বলো, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, দুটার ভিতরে কোনো পার্থক্য আছে? এইটা এবং dx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার একই জিনিস কিনা?
দুইটাতে প্লাস দিয়ে লেখা, মাইনাস থাকলে ঝামেলা, বাট প্লাস থাকলে কিন্তু সামনে এ আছে পিছনে এক্স আছে নাকি সামনে এক্স আছে পিছনে আছে, ইট ডাজন্ট ম্যাটার। সো এইভাবে একটু মাথায় নিবা, ঠিক আছে? সো যখন আমি প্লাস দিচ্ছি তখন কে সামনে আছে এটা অ্যাকচুয়ালি ম্যাটার করতেছে না, বাট যখন আমি মাইনাস দিব তখন ম্যাটার করবে। মাইনাস দিলে কি হবে বলো তো? দুইটা পসিবিলিটি হতে পারে, একটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এবং আরেকটা হচ্ছে এ স্কোয়ার প্লাস, সরি মাইনাস দিলে কি হতে পারে, এক্সটা সামনে আসতে পারে, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে ব্যাপারটা বুঝো, প্লাস থাকলে আসলে কে সামনে আছে কে পরে আছে ম্যাটার করতেছে না, বাট যখন মাঝখানে মাইনাস চলে আসবে তখন সামনে এ থাকলে এক ধরনের সূত্র হবে, সামনে এক্স থাকলে এক ধরনের সূত্র হবে, এবং তিনটা ফর্মুলাই আমি তোমাদেরকে দেখাইছি আজকের লেকচারে। তাহলে আমাকে বলো একটু যে ফর্মুলাগুলো কি কি। এই ফর্মুলাটা হচ্ছে tan এর ফর্মুলা, 1/a tan ইনভার্স x ডিভাইডেড বাই a প্লাস c। জাস্ট অ্যান্টি ডেরিভেটিভের কনসেপ্ট থেকে আমরা এটা বের করে নিয়ে আসছিলাম। এটা আমরা হচ্ছে যে পলিনোমিয়াল দিয়ে করছিলাম, পলিনোমিয়াল প্লাস থাকলে একটা হয় মাইনাস থাকলে একটা হয়। সো এটা কি ছিল, 1/2a ln, বলছিলাম সামনে যদি a থাকে তাহলে উপরে হবে প্লাস, তাহলে a প্লাস এক্স a মাইনাস এক্স প্লাস c, এবং এখানে কি হবে 1/2a ln, সামনে আছে x, বলছিলাম সামনে যদি x থাকে তাহলে মাঝখানে মাইনাস হবে, তাহলে x মাইনাস এ। সো এই তিনটা ফর্মুলা আমরা দেখছি। এবং এর সাথে সাথে আমরা আরো তিনটা ফর্মুলা দেখছি, ঠিক আছে? আরো তিনটা ফর্মুলা দেখছি। কি ফর্মুলা দেখছি দেখো। এবার প্রথম যে ফর্মুলাটা আমি লিখছি সেটাতে স্কোয়ার রুট লাগাবো, দ্বিতীয় যে ফর্মুলা লিখছি সেটাতে স্কোয়ার রুট লাগাবো, তৃতীয় যে ফর্মুলা লিখছি সেটাতেও স্কোয়ার রুট লাগাবো। তিনটাতে স্কোয়ার রুট লাগায় আরো তিনটা ফর্মুলা পাওয়া যাবে। সো এগুলো হচ্ছে এরকম, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এবং এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তিনটা ফর্মুলা। বলো দেখি তিনটা কি কি লিখছি। প্রথম যে ফর্মুলা লিখছি এবং দ্বিতীয় যে ফর্মুলা লিখছি ওটা আসলে মেথড অফ সাবস্টিটিউশন, প্রতিস্থাপন পদ্ধতিতে পাইছিলাম, তাই না? তোমার প্লাসেরটাতে আমি x সমান a tan থিটা ধরছিলাম, তখন একটা ফর্মুলা আসছিল, এবং দ্বিতীয়টাতে লাস্টেটা আমি করে দিই নাই, ওটাতে আমি x সমান বলছিলাম যে a sec থিটা ধরো, সেটা করলে একটা ফর্মুলা আসে। বাট দুইটা ফর্মুলাই একই ধরনের, এবং ফর্মুলা দুইটা কিরকম, ফর্মুলা দুইটা হচ্ছে একটাতে আসবে কি বলতো ln x প্লাস হর, হর মানে কি হরে আছে এটা, x প্লাস হর তুমি a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার লিখতে পারো প্লাস সি, এবং এখানেও আসবে ln এক্স প্লাস হর, হর মানে কি, হর মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যদি দেই প্লাস দি, এটা একটা ফর্মুলা। আচ্ছা এটা একটু আলাদা ধরনের, এটা কি ছিল বলো তো, মাঝখানে যদি মাইনাস থাকে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা ছিল তোমার সাইন ইনভার্সের ফর্মুলাটা, সামনে যদি ওয়ান থাকতো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, ওটা করলে আসে কি সাইন ইনভার্স এক্স। তাহলে এই ক্ষেত্রে কি আসবে বলো তো, এই ক্ষেত্রে আসবে সাইন ইনভার্স এক্স প্লাস। দেখো আমি বুঝতে পারতেছি যে অনেকের কাছে এটা বোরিং মনে হতে পারে, ঠিক আছে? অনেক স্টুডেন্টের কাছে মনে হতে পারে যে এগুলো কি, এগুলো তো সূত্র, এগুলো এত পড়ানোর কি আছে, বাট সূত্র জিনিসটাই তুমি যদি এক্সাক্ট মোমেন্ট রিকল করতে না পারো, পরীক্ষার খাতায় অঙ্ক করতেছো, অঙ্ক তোমার কমন পড়ছে, সূত্র কমন পড়ে নাই, তুমি লাইন লিখে বসে আছো, সূত্র তোমার মাথায় আসতেছে না, সেক্ষেত্রে তুমি কি করবা? সো আমার ক্লাসটা এইভাবে যারা করতেছো, ডিরাইভেশন করতেছো, আমি তোমাকে রিকল করতেছি, তোমার মেমোরির একটা জায়গায় ঢুকাই দিচ্ছি যে এই থাকলে এই ফর্মুলা, এটা থাকলে এটা এইভাবে লিখতে হয়। সো আমি তোমাকে এটা করার চেষ্টা করতেছি এই কারণে যাতে তুমি রিকল করতে পারো, সূত্র যেন ভুলে না যাও, এবং সূত্র না ভুলার বেস্ট ওয়ে হচ্ছে সূত্রর প্রতিপাদন দেখা, ডিরাইভেশন দেখা। সো যেভাবে যেভাবে বলছি সেভাবে সেভাবে নিজে নিজে একটু প্রতিপাদন করো, সবগুলো সূত্র নিজেরা ডিরাইভ করো, ঠিক আছে? ওকে, আচ্ছা তো আমার মনে হয় যে আমি এই 2 নাম্বার সূত্রটা একটু ভুল লিখছি, তাই না? কারণ কি ছিল বলো তো, আমি অ্যাকচুয়ালি এই মাঝখানে ওয়ান বলতেছিলাম, তো তো রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার থাকলে সাইন ইনভার্স এক্স হয়, ওয়ান না থেকে যদি এ থাকে সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে এক্স বাই এ হয়, ঠিক আছে? এবং সামনে কিন্তু ওয়ান বাই এ থাকে না, সাইন ইনভার্সের ক্ষেত্রে ওয়ান বাই এ থাকবে না, ট্যান ইনভার্সের সূত্রে সামনে একটা ওয়ান বাই এ থাকবে। আচ্ছা অনেক সূত্র সূত্র খেলা হলে এবার আসো একটু অঙ্ক করি আমরা,
ঠিক আছে? তো এইখানে একটা অঙ্ক আছে, প্রতিস্থাপন পদ্ধতিতে আমাদেরকে করতে হবে। তাহলে কিভাবে করব, কাকে প্রতিস্থাপন করব? দেখো, উপরে আছে এক্স স্কোয়ার ডিএক্স, এক্স স্কোয়ার ডিএক্স। এক্স স্কোয়ার কাকে ডিফারেন্সিয়েট করলে আসে? যখন তুমি ডিফারেন্সিয়েট করবা তখন ঘাত কমে যায়, তাহলে ডিফারেন্সিয়েট করার পরে আসবে এক্স স্কোয়ার, তাহলে ডিফারেন্সিয়েট করার আগে থাকতে হবে এক্স কিউব। এক্স কিউবকে ডিফারেন্সিয়েট করলে এক্স স্কোয়ার আসবে। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এক্স কিউবকে জেড ধরা, ঠিক আছে? তাহলে দেখো এই অঙ্কটাকে আমি এইভাবে লিখতে পারি কিনা, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স 1 মাইনাস এক্স কিউব হোল স্কোয়ার। এবং তোমাকে আমি ফার্স্ট ক্লাসে মানে মানে প্রতিস্থাপন পদ্ধতির ফার্স্ট ক্লাস, যেটা অ্যাকচুয়ালি লেকচার 3 নাম্বার, ওখানে বলছিলাম যে ব্র্যাকেটিং করার চেষ্টা করো। তাহলে দেখো ব্র্যাকেটিং আমি করলাম এক্স কিউব তার উপরে স্কোয়ার। এখন এই এক্স কিউবটাকে তুমি যদি মনে মনে জেড ধরো, মনে মনে ধরলে হবে না, জোরে জোরে ধরতে হবে। এটাকে জেড ধরো, ধরি এক্স কিউব সমান সমান জেড, তাহলে 3x স্কোয়ার ডিএক্স এটা সমান সমান চলে আসবে ডিজেড, তাই তো? তাহলে এটাকে এইভাবে লেখা যায় কিনা বলো, একটা 1/3 দিয়ে এখানে আমি দিলাম 3x স্কোয়ার ডিএক্স 1 মাইনাস এক্স কিউব হোল স্কোয়ার, লেখা যায় কিনা বলো? তারপরে দেখো 1/3 3x স্কোয়ার ডিএক্সকে আমরা লিখতে পারি ডিজেড 1 মাইনাস কি বলো তো, 1 মাইনাস হচ্ছে জেড স্কোয়ার, 1 মাইনাস জেড স্কোয়ার। বলো কোন ফর্মুলা পড়বে? 1/a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, কোন ফর্মুলা পড়বে বলো? এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো 1/a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফর্মুলা হচ্ছে 1/2a লন a প্লাস এক্স ডিভাইডেড বাই a মাইনাস এক্স। তাহলে এখানে আমাদের a মানে হচ্ছে 1। তাহলে এটাকে যদি আমি ফর্মুলা হিসাবে লিখি, ফর্মুলা হিসাবে লিখলে কি আসতেছে, 1/3 গুণন 1/2a, 1/2a, a মানে কত? a মানে হচ্ছে 1, তাহলে 1/2a, a মানে হচ্ছে 1 ln a প্লাস এক্স, a মানে হচ্ছে 1, তাহলে 1 প্লাস জেড 1 মাইনাস জেড। এটা ইন্টিগ্রেশন, বুঝো কিনা বলো? এটাকে এ স্কোয়ার ধরছি, ঠিক আছে? তুমি চাইলে এখানে একটা ছোট্ট করে এ স্কোয়ার দিতে পারো। তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সূত্র হচ্ছে 1/2a লন a প্লাস এক্স ডিভাইডেড বাই a মাইনাস এক্স। তাহলে এখান থেকে আমার আসতে 1/6 ln 1 প্লাস জেড এর ভ্যালু বসাও, জেড এর ভ্যালু কি? জেড এর ভ্যালু হচ্ছে এক্স কিউব, তাহলে এক্স কিউব দিস ইজ আওয়ার অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট দেখো, কাকে কি করবো বলো, কাকে জেড ধরবো বলো, কাকে জেড ধরবো বলো? এখানে ব্র্যাকেটিং করে দেওয়াই আছে, তোমাকে বলছিলাম যে ব্র্যাকেটিং করতে, যদি ব্র্যাকেটিং করা না থাকে, বাট এখানে ব্র্যাকেটিং করে দেওয়াই আছে এবং তোমাকে অঙ্কই বলতেছে যে তুমি সাইন ইনভার্স এক্স কে জেড ধরো। সাইন ইনভার্স এক্স কে আমি যদি জেড ধরি তাহলে ডিফারেন্সিয়েট করলে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার আসে, এবং এটাও আমার অঙ্কে দেখেই বোঝা যাচ্ছে। তাহলে আমি কি করবো, সাইন ইনভার্স এক্স কে জেড ধরবো, ধরি সাইন ইনভার্স এক্স এটা সমান সমান জেড, তাহলে দেখো তো কি আসে, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার এটা সমান সমান আসতেছে ডিজেড ডিএক্স। তাহলে আমি বলতে পারতেছি ওকে, তাহলে ডিএক্স ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার এটা সমান সমান অ্যাকচুয়ালি ডিজেড। তাহলে এখান থেকে আমার আসতেছে ইন্টিগ্রেশন অফ tan জেড এবং ডিএক্স ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কোয়ারের বদলে আমরা লিখবো ডিজেড। তাহলে tan জেড ডিজেড, ঠিক আছে? ভাইরাল ম্যাথ ফর্মুলা √tan x দেখে কনফিউজ হয় না, √tan x ওটা অন্য লেভেলের জিনিস, ঠিক আছে? ওটা কঠিন অঙ্ক, ঠিক আছে? কঠিন অঙ্ক না, ঠিক মডারেট লেভেলের অঙ্ক, মডারেট লেভেলের অঙ্ক। ওটা অ্যাকচুয়ালি তোমার ভার্সিটি স্ট্যান্ডার্ড না, অ্যাডমিশন স্ট্যান্ডার্ড না, সরি অ্যাডমিশন স্ট্যান্ডার্ড, বাট ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন স্ট্যান্ডার্ড, ভার্সিটি স্ট্যান্ডার্ড না। সো √tan x আর শুধু tan x এক জিনিস না, শুধু tan x ইজি, √tan x মিডিয়াম লেভেলের হার্ড। তাহলে এখানে দেখো tan z কে আমরা কি করব, tan z কে যদি সূত্র ফেলি তাহলে কি হয়, সূত্র চিন্তা করো, সূত্র কি ছিল? সূত্র ছিল হচ্ছে
ট্যানকে আমরা লিখতে পারি সাইন ডিভাইডেড বাই কস, কসকে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস সাইন, তার মানে হচ্ছে কি মাইনাস লন কস এক্স, মাইনাস লন কস এক্সে তুমি চাইলে লন সেক এক্সও বলতে পারো। দ্যাট মিনস এটা সমান সমান হচ্ছে লন বা ln sec z প্লাস সি। জেড মানে কি রে? জেড মানে কি? জেড মানে হচ্ছে সাইন ইনভার্স এক্স। এখন তুমি যদি চাও, তুমি যদি ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন করে থাকো, যেটা তুমি করো নাই, ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার করা থাকা উচিত না, কারণ এটা সেকেন্ড পেপারে পড়ানো হয়, এটাকে চাইলে আরো শর্ট করা যায়। এই সাইনটাকে আমি চাইলে সেকে কনভার্ট করতে পারি, সেকে কনভার্ট করে এটা তুলে দিতে পারি, বাট সেটা তুমি 7.2 মানে সেকেন্ড পেপারে 7.2 করার পরে নিজে নিজে করতে পারবো, এটা আমার করানোর কিছু নেই। আপাতত এটাকে আমরা অ্যান্সার হিসাবে লিখে দিতে পারি, ঠিক আছে? এটাই আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট দেখো কি বলছে। এখানে আসছে 1/x, তাহলে আমি যদি লন এক্সটাকে জেড ধরি, লন এক্সটাকে জেড ধরলে 1/xটা চলে আসবে। এবং আমি বলছিলাম শুধু লন এক্সকে জেড না ধরে ওর আগে পিছে যদি কোনো কনস্ট্যান্ট যোগ বা বিয়োগ থাকে, তাহলে সেই কনস্ট্যান্ট সহ জেড ধরে নাও। তাহলে এটাকে তুমি অ্যাকচুয়ালি এভাবে ধরবা, ধরি 1 প্লাস ln x, এটা সমান সমান জেড। 1 প্লাস ln x সমান সমান যদি আমি জেড ধরি, তাহলে আমার আসতেছে 1/x dx, এটা হয়ে যাবে dz। তাহলে অঙ্ক দেখো, অঙ্ক কি বলতেছে? অঙ্ক বলতেছে যে আচ্ছা এটা মানে হচ্ছে dx ডিভাইডেড বাই x, dx ডিভাইডেড বাই x, এটা মানে হচ্ছে dz, আর আমার থাকতেছে রুট ওভার জেড। রুট ওভার জেডকে আমি লিখতে পারি জেড টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে আমার অঙ্ক বলতেছে এটা হবে জেড টু দি পাওয়ার প্লাস হাফ ডিভাইডেড বাই হাফ প্লাস সি। কোন ফর্মুলা? এক্স টু দি পাওয়ার এন কে ইন্টিগ্রেশন করলে হয় এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। তো এটা হচ্ছে এই ফর্মুলা, মাইনাস হাফ প্লাস ওয়ান, তার মানে প্লাস, নিচে হচ্ছে মাইনাস হাফ প্লাস ওয়ান, তার মানে হচ্ছে প্লাস হাফ। তাহলে আমার এটাকে আরেকটু শর্ট করে আসতেছে 2 রুট জেড প্লাস সি। তাহলে আমি এটাকে লিখতে পারি 2 রুট জেড মানে কি? জেড মানে হচ্ছে 1 প্লাস ln a প্লাস সি, দ্যাট উইল বি আওয়ার আনসার। ওকে, নেক্সট কি করবা? এটাকে তুমি এভাবে চিন্তা করতে পারো, e টু দি পাওয়ার x dx 1 প্লাস e টু দি পাওয়ার x হোল স্কোয়ার। দেন এই যে e টু দি পাওয়ার x আছে, এটাকে z ধরো, তাহলে গেম শেষ, খেলা শেষ। e টু দি পাওয়ার x সমান সমান z ধরো, তাহলে e টু দি পাওয়ার x dx হয়ে যাবে dz, dz ডিভাইডেড বাই 1 প্লাস z স্কোয়ার, dz ডিভাইডেড বাই 1 প্লাস z স্কোয়ার, ঠিক আছে? তো এটাকে তুমি এই চাইলে এইভাবে লিখতে পারবা পরবর্তীতে। আচ্ছা, করেই দিই। তাহলে e টু দি পাওয়ার x dx সমান সমান হচ্ছে কি তোমার dz, তাহলে এখানে তোমার আসবে dz 1 প্লাস z স্কোয়ার। 1 প্লাস z স্কোয়ার কোনটা ফর্মুলা ছিল? tan ইনভার্স z। tan ইনভার্স z এর ডেরিভেটিভ ছিল 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কোয়ার বা 1 প্লাস z স্কোয়ার, তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস z স্কোয়ার, এটাকে আমি লিখতে পারবো tan ইনভার্স z প্লাস c। সো tan ইনভার্স z মানে কি? z মানে হচ্ছে e টু দি পাওয়ার x। এই ক্লাসটার বেস্ট আউটপুট যদি পেতে চাও, তাহলে আগে সূত্রগুলো মুখস্থ করে আসো, কারণ দেখো আমি কিন্তু প্রতি লাইনে লাইনে সূত্র ইউজ করতেছি, এবং সেই সূত্রগুলো কয়েকটা চ্যাপ্টার মিলে ত্রিকোণমিতির সূত্র ইউজ করতেছি, ডিফারেন্সিয়েশনের সূত্র ইউজ করতেছি, ইন্টিগ্রেশনের ফর্মুলা ইউজ করতেছি। ইন্টিগ্রেশন যেহেতু আমি করাচ্ছি, সো যখন যে সূত্রটা লাগে তখন তো সেটা আমি লিখে দিচ্ছি, সেটা তো মুখস্থ থাকবেই, বাট আগের সূত্রগুলোও যদি তোমার মুখস্থ না থাকে, তুমি অঙ্ক ধরতে পারবে না। তো ভিডিওটা পজ করো, ভিডিওটা পজ করে সূত্রগুলো মুখস্থ করে আসো, দেন ভিডিওটা আবার প্লে করো, দেন তুমি এই ক্লাসটার 100% যেই আউটপুট সেটা নিতে পারবে। এখানে কি করা যায় বলো তো? একবারে সহজ অঙ্ক, এটাকে z ধরো, 1 প্লাস ln x, এটা সমান সমান হচ্ছে কি z, ঠিক আছে? এটা ধরো, ধরে করো, হয়ে যাবে। আর কি আছে বলো, কি করবা? এটা মনে হয় একটু চ্যালেঞ্জিং, তাই না? ফার্স্ট টাইম তো একটু চ্যালেঞ্জিং মনে হচ্ছে। খুব একটা চ্যালেঞ্জিং না আসলে। এক্স স্কোয়ারকে আমরা ধরবো, ঠিক আছে? dx x এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস ওয়ান, এভাবে আমরা ধরবো। আচ্ছা, দেন এক্স স্কোয়ারকে জেড ধরো,
ধরি সমান সমান জেড, 2x dx সমান সমান হয়ে যাবে dz। তাহলে x dx হয়ে যাবে dz ডিভাইডেড বাই 2। তাহলে সামনে একটা 2 আসবে, আমাদের সামনে একটা 2 আসবে। আচ্ছা, তার আগে একটা x লাগবে, তো তাহলে এক কাজ করো, লব হরকে x দিয়ে গুণ করো। তাহলে লবকে আমি যদি x দিয়ে গুণ করি, হরে আমার x দিয়ে গুণ করতে হবে। তাহলে আগে থেকে একটা x ছিল, নতুন একটা x দিয়ে গুণ করব, হয়ে যাবে x স্কয়ার রুট ওভার x স্কয়ার স্কয়ার মাইনাস 1। দেখো কি বুঝো কিনা। আমি করলাম কি, আমার এখানে আসতেছে x dx, তাহলে dx এর সাথে একটা x লাগে, এই জন্য আমি লব এবং হরকে x দিয়ে গুণ করছি। লবকে যখন x দিয়ে গুণ করছি, তাহলে উপরে তো x dx চলে আসছে, এবং হরে আগে থেকে একটা x ছিল, নতুন একটা x দিয়ে গুণ করার ফলে x স্কয়ার হয়ে গেছে। এবার আমার মনে হয় যে প্রতিস্থাপন করা যায়, তাই না? x dx এর বদলে dz ডিভাইডেড বাই 2, তাহলে সামনে একটা হাফ আসবে, উপরে চলে আসবে dz, এবং x স্কয়ারকে আমি ধরছি z, তাহলে এটা হচ্ছে z, এবং এখানে আসতেছে জেড স্কয়ার মাইনাস 1। একটু মিলিয়ে নাও, এই ফর্মুলাটা ডিরেক্টলি সেক ইনভার্স জেড এর ফর্মুলা। সেক ইনভার্স জেড এর ফর্মুলা, সেক ইনভার্স জেড মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই জেড ইন্টু রুট ওভার জেড স্কয়ার মাইনাস 1, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা কি লিখতে পারি, হাফ সেক ইনভার্স জেড এর বদলে আমরা লিখতে পারি এক্স স্কয়ার, এখানে এক্স স্কয়ার লিখে দাও প্লাস সি, দিস ইজ আওয়ার, বুঝা যায়? নেক্সট, এটাও সেম জিনিস, সেম জিনিস, এক্স কিউব ইকুয়ালস টু জেড ধরে নাও, এক্স কিউব ইকুয়ালস টু জেড ধরে নাও। তারপর তোমার আসবে কি, এক্স কিউবকে ডিফারেন্সিয়েট করলে আসবে এক্স স্কোয়ার, তাই না? এক্স কিউবকে ডিফারেন্সিয়েট করলে 3x স্কোয়ার আসে, কনস্ট্যান্ট ফেলে দাও, ফেলে দিবা না, অ্যাকচুয়ালি সামনে নিয়ে যাবা, থাকবে এক্স স্কোয়ার। তাহলে লব এবং হরকে একটা এক্স স্কোয়ার দিয়ে গুণ করো, উপরে এক্স স্কোয়ার, নিচে এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে নিচেও একটা এক্স কিউব চলে আসবে, সেই এক্স কিউবকে তুমি আবার জেড ধরতে পারো। তাহলে কি করতে হবে, আগের মতোই এক্স কিউবকে জেড ধরবো এবং লব হরকে এক্স স্কোয়ার দিয়ে গুণ করবো। এটা পারা উচিত সবার। এটা খেয়াল করে, এটা কি, এটা ট্যান ইনভার্স এক্সটাকে যদি আমি জেড ধরি, তাহলে মনে হয় অঙ্কটা শেষ হয়ে যাবে, তাই না? ট্যান ইনভার্স এক্স যদি জেড ধরি, তাহলে ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা হয়ে যাবে ডিজেড। তাহলে তোমার অঙ্কটা আসবে ডিজেড ডিভাইডেড বাই এক্স, ডিজেড ডিভাইডেড বাই জেড। খুবই সহজ অঙ্ক। তাহলে ধরি ট্যান ইনভার্স জেড এটা সমান সমান এক্স, উল্টা ধরলাম এক্স এটা সমান সমান জেড। এটা বাসায় করো, খুবই সহজ অঙ্ক। আচ্ছা, তোমরা যদি অঙ্ক করতে না পারো, ঠিক আছে, সাপোজ আমি সহজ অঙ্ক বলতেছি, বাট এমন হতে পারে যে করতে পারতেছো না, হতেই পারে, ঠিক আছে? এক একজনের লেভেল এক এক রকম, অনেকেই করতে পারবা, অনেকে আটকায় যেতে পারো। সো যদি আটকায় যাও, আমাদের পাবলিক গ্রুপে তুমি চাইলে পোস্ট করতে পারো। পাবলিক গ্রুপে পোস্ট করলে আমাদের আমরা চেষ্টা করবো এটা সমাধান দেওয়ার, ঠিক আছে? এটা ছাড়া বইয়ের অঙ্ক, এটা বইয়ের অঙ্ক, ঠিক আছে, সবগুলোই বইয়ের অঙ্ক। তুমি চাইলে সমাধানের সাহায্য নিতে পারো। সমাধানের সাহায্য নেওয়াটা খারাপ জিনিস না, মুখস্থ করাটা খারাপ জিনিস। সমাধান দেখে অঙ্ক মুখস্থ করাটা খারাপ জিনিস, বাট তুমি যদি বুঝো অঙ্ক, অঙ্ক যদি বুঝে বুঝে করো, এবং অঙ্ক করতে যে কোথাও একটা লাইনে যে আটকায় গেছে, ক্যালকুলেশন কীভাবে বুঝতেছো না, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তুমি সমাধানের সাহায্য নিতে পারো, এবং এটা ভালো জিনিস। আমি নিজে নিজে যখন পড়াশোনা করছিলাম আমার ইন্টারমিডিয়েট লাইফে, আমি কিন্তু সমাধান দেখেই পড়াশোনা করছিলাম। বেসিক্যালি আমি যে টিচারের কাছে পড়তাম, উনি খুবই কম পরিমাণে অঙ্ক করাতো, একটা চ্যাপ্টারে সবগুলো কনসেপ্টের অঙ্ক করাইতো না, 10-12টা অঙ্ক করে ছেড়ে দিত, বাট বাকি অঙ্কগুলো কিন্তু আমি সমাধান দেখে দেখেই করছি, এবং এটাতে কিন্তু আমি বেটার আউটপুট পাইছি। বেটার আউটপুট কেন? কারণ আমি নিজে নিজে শিখছি, তাই না? সমাধান দেখে নিজে নিজে প্র্যাকটিস করে করে শিখছি, যার কারণে আমার মনে হয় যে এটা আমি একটা বেটার আউটপুট পাইছি। ওকে, তারপরে দেখো খুবই সহজ অঙ্ক, এ প্লাস বি কস এক্স আছে, এটাকে তুমি যদি জেড ধরো, এ প্লাস বি কস এক্স কে জেড ধরলে সাইন এক্স ডিএক্স ডিজেড হয়ে যাবে। সমান সমান আমি যদি জেড ধরি, তাহলে এ কে ডিফারেন্সিয়েট করলে 0, বি থাকতেছে, কস এক্স কে ডিফারেন্সিয়েট করলে আসতেছে মাইনাস সাইন এক্স ডিএক্স, এটা সমান সমান ডিজেড। তাহলে তোমার সাইন এক্স ডিএক্স এটা সমান সমান আসতেছে মাইনাস ডিজেড ডিভাইডেড বাই বি, রাইট? তাহলে সাইন এক্স ডিএক্স এর বদলে সামনে মাইনাস দাও, বি দাও, উপরে ডিজেড দাও, ডিজেড ডিভাইডেড বাই মাইনাস বি, ডিজেড ডিভাইডেড বাই মাইনাস বি হয়ে গেল। আর এ প্লাস বি কস এক্স এর বদলে আমরা ধরছি জেড, তাহলে -1 ডিভাইডেড বাই বি
ln z প্লাস সি মাইনাস 1 ডিভাইডেড বাই বি ln z মানে কি, z মানে হচ্ছে a প্লাস বি cos x plus c and that will be our answer. সহজ অঙ্ক তাই না? ln x কে z ধরো, ধরি ln x সমান সমান z। এগুলা ছাড়াও বই আরো অনেক অঙ্ক আছে, তোমরা সেগুলো প্র্যাকটিস করবা, অবভিয়াসলি প্র্যাকটিস করবা। এগুলো সবগুলো আমি করাই দিতে চাইছিলাম, বাট আমার কাছে মনে হচ্ছে যে রিপিটেটিভ অঙ্ক হয়ে যাচ্ছে, একই টাইপের অঙ্ক হয়ে যাচ্ছে, এগুলো তোমরা পারবা। যদি না পারো তাহলে আমি করে দিব। আচ্ছা, এখানে কি করা যায়, এটাও সেম জিনিস, এক্স প্লাস সাইন এক্স, হর যেটা আছে, হরটাকে তুমি যদি ডিফারেন্সিয়েট করো তাহলে লব চলে আসতেছে। দেখো এক্স এর ডেরিভেটিভ 1, সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স। তাহলে এটা আমরা আরো এক লাইনে করতে পারি, কারণ আমাদের একটা সূত্র ছিল, মাথায় মনে আছে? সূত্র কি ছিল? সূত্র ছিল এরকম যে নিচে যদি একটা ফাংশন থাকে এবং উপরে যদি সেই ফাংশনের ডিফারেন্সিয়েট থাকে, ডেরিভেটিভ থাকে, তাহলে আমরা লিখতে পারবো ln হর এফ অফ এক্স প্লাস সি। তাহলে এই সূত্র মোতাবেক আমরা সরাসরি দেখতেছি এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1 আসে, সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে cos x আসে। তাহলে এটা সমান সমান সরাসরি লেখা যাবে ln হর x প্লাস সাইন এক্স প্লাস সি। আর তুমি যদি সরাসরি করতে না পারো তাহলে বেঁকাবেকি করে করতে পারো। বেঁকাবেকি করে কিভাবে করা যায় সেটা হচ্ছে এক্স প্লাস সাইন এক্স কে তুমি জেড ধরতে পারো। এক্স প্লাস সাইন এক্স কে জেড ধরলে 1 প্লাস cos x dx টা dz হয়ে যাবে। তাহলে প্রতিস্থাপন করার পর অঙ্কটা হবে dz ডিভাইডেড বাই জেড। dz ডিভাইডেড বাই জেড কে ইন্টিগ্রেট করলে হবে ln z, ln z। ln z মানে কি? z মানে হচ্ছে এই যে এটা, সো ln x প্লাস sin x, এটাই হবে তোমার ফুল অ্যান্ড ফাইনাল অ্যান্সার। এটা একটা ভালো অঙ্ক। এখানে কি করা যায় বলো তো, একটু চিন্তা করো কি করা যায়, বলো। ব্র্যাকেটিং করা আছে, এই যে x e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x, এটাকে যদি আমি z ধরি তাহলে আমার লবটা পুরাটা চলে আসে। ধরি x e টু দি পাওয়ার x, এটা সমান সমান z। তাহলে ইউভি এর ফর্মুলা পড়বে এখানে, ডিফারেন্সিয়েশন আমরা ইউভি এর ফর্মুলা ফেলছিলাম, সেই ইউভি এর ফর্মুলা x কে ঠিক রেখে e টু দি পাওয়ার x কে ডেরিভেটিভ, তাহলে x কে ঠিক রেখে e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে হয় e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার x কে ঠিক রেখে x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1। আর এই সাইডে কি থাকতেছে, এই সাইডে থাকতেছে dz ডিভাইডেড বাই dx। তাহলে এখান থেকে e টু দি পাওয়ার x টা কমন নাও, থাকতেছে 1 প্লাস x, dx টাকে এই সাইডে নিয়ে আসো, এই সাইডে থাকতেছে dz। তাহলে সম্পূর্ণটার বদলে আমরা dz লিখতে পারবো। দেখো এই সম্পূর্ণটার বদলে আমরা dz লিখতে পারবো। তাহলে অঙ্কটা হয়ে গেল dz cos স্কয়ার z। cos স্কয়ার z কে sec স্কয়ার z বলা যায়। sec স্কয়ার ডাইরেক্ট ফর্মুলা আছে কিনা? sec স্কয়ার z কে ডিফারেন্সিয়েট করলে হয় tan z। ঠিক আছে, তাহলে এটার ফর্মুলা সমান হবে tan z প্লাস c। tan z মানে কি? z মানে হচ্ছে x e টু দি পাওয়ার x, that will be our answer। ঠিক আছে, ওকে। এরপরে দেখো কি আছে, অঙ্ক দেখেই বোঝা যাচ্ছে। কি বোঝা যাচ্ছে বলো তো? এক্স কিউবকে আমি যদি জেড ধরি তাহলে কিছু একটা হবে, ব্র্যাকেটিং করে দেওয়াই আছে, এক্স কিউবকে যদি জেড ধরো তাহলে কি হবে, এক্স স্কোয়ার ডিএক্স হয়ে যাবে। বাট নিচের এই জিনিসটা আসতেছে না, তাই না? শুধু এক্স কিউবকে আমি যদি জেড ধরি তাহলে ডিফারেন্সিয়েট করলে এক্স স্কোয়ার ডিএক্স প্রতিস্থাপিত হবে, এক্স স্কোয়ার ডিএক্সটাকে প্রতিস্থাপন করা যাবে, বাট নিচে যেই জিনিসটা আছে সেটাকে প্রতিস্থাপন করা যাচ্ছে না। তাহলে কি করা যায়? সম্পূর্ণটাকে জেড ধরো, এই যে সম্পূর্ণ জিনিসটা tan ইনভার্স এক্স কিউব, এটাকে জেড ধরো। কারণ tan ইনভার্স এক্স কে যখন আমি জেড ধরবো তখন অ্যাকচুয়ালি 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, সো সেইখান থেকে নিচে কিছু একটা আসবে। তাহলে চলো আমরা এটা একটু ধরে দেখি এটাকে জেড ধরলে হয় কিনা। তাহলে ধরি tan ইনভার্স এক্স কিউব, এটা সমান সমান জেড। তো এটা সমান সমান যদি জেড ধরি তাহলে ডিফারেন্সিয়েট করো কি হয়, tan ইনভার্স এক্স, tan ইনভার্স মনে মনে এটাকে এক্স ধরো, tan ইনভার্স এক্স। তাহলে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। বাট যেটাকে তুমি অ্যাকচুয়ালি মনে মনে এক্স ধরছো সেটা অ্যাকচুয়ালি এক্স না, ওটাকে ডিফারেন্সিয়েট করে আবার গুণ করতে হবে, চেইন রুল। তাহলে চেইন রুল বলতেছে এক্স কিউবকে ডিফারেন্সিয়েট করলে হয় 3x স্কোয়ার, এটা গুণ করে দাও, আর এই সাইডে থাকতেছে dz ডিভাইডেড বাই dx।
তাহলে তোমার ফুল অ্যান্ড ফাইনাল কি চলে আসতেছে 3x² dx 1 প্লাস x টু দি পাওয়ার 6 এটা সমান সমান আসতেছে dz। তাহলে সবই আছে, জাস্ট এইখানে একটা কার ঘাটতি বলো তো, একটা 3-এর ঘাটতি। তাহলে আমরা এখানে একটা 1/3 দিয়ে একটা 3 নিয়ে আসতে পারি। ঠিক আছে, সব ঠিক আছে। তাহলে tan ইনভার্স x কিউব এটার বদলে z লিখবো, আর 3x² dx ডিভাইডেড বাই 1 প্লাস x টু দি পাওয়ার 6 সম্পূর্ণটার বদলে dz লিখবো। তাহলে খুবই ছোট একটা অঙ্ক হয়ে গেল, যেটা দেখতে অনেক বড় লাগতেছিল সেটা হয়ে গেল খুবই ছোট একটা অঙ্ক। অঙ্কটা হয়ে গেল এরকম, উপরে থাকতেছে dz, আচ্ছা নিচে কিছুই থাকতেছে না, তো আমার এটা থাকতেছে tan ইনভার্স x কিউবকে আমি ধরছি z, তাহলে এটা থাকতেছে z এবং 3x² dx এবং এইটা, এই তিনটা মিলে হয়ে যাচ্ছে আমার দেখো dz, এখানে থাকতেছে dz। তাহলে এটাকে করলে কত আসতেছে 1/3 z² ডিভাইডেড বাই 2 প্লাস c, তার মানে 1/6 z² মানে কি, z মানে কি এটা, তাহলে tan ইনভার্স x কিউব হোল স্কয়ার প্লাস c। বুঝে যায়, ক্লিয়ার, এটা অ্যান্সার। নেক্সট খেয়াল করো, নেক্সট কি আছে, একবারে সহজ অঙ্ক। সাইন ইনভার্স এক্সটাকে জেড ধরো, এই যে সাইন ইনভার্স এক্স আছে না, এটাকে জেড ধরো, ঠিক আছে, ধরি সাইন ইনভার্স এক্স এটা সমান সমান জেড, এটা সমান সমান হচ্ছে গিয়ে জেড। তারপর তুমি বাকি অঙ্কটা কন্টিনিউ করো, এটা তোমার হোমওয়ার্ক থাকবে। সহজ অঙ্ক এগুলো সব। কি করা যায় বলো দেখি, কাকে জেড ধরলে কি হবে। ব্র্যাকেটিং করে দেওয়াই আছে, 1 প্লাস কস এক্স, এটাকে যদি আমি জেড ধরি, 1কে ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যাচ্ছে, ডাজেন্ট ম্যাটার। কস এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে মাইনাস সাইন এক্স ডিএক্স, মাইনাসও ডাজেন্ট ম্যাটার, ওটা সামনে থেকে চলে আসবে, এবং এই যে সাইন এক্স ডিএক্স এটা হয়ে যাবে তোমার ডিজেড। তাহলে আমি যদি 1 প্লাস কস এক্সটাকে যদি জেড ধরি, তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে মাইনাস জেড টু দি পাওয়ার 5 ডিজেড। করা যাবে? তাহলে 1 প্লাস কস এক্সকে একটু জেড ধরো, ধরে অঙ্কটা করো, 1 প্লাস cos x এটা সমান সমান z, এটা ধরো অঙ্কটা করো, খুবই সহজ একটা অঙ্ক, অঙ্কটা হয়ে যাবে তোমার আসবে হচ্ছে মাইনাস জেড টু দি পাওয়ার 5 ডিজেড, ইন্টিগ্রেশন করলে আসবে মাইনাস জেড টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 6 প্লাস সি। জেড মানে কি, জেড মানে হচ্ছে 1 প্লাস cos x। ওকে, তারপরে দেখো কি আছে, এটাও তুমি স্কয়ার রুটের ভিতরে যা আছে এটাকে যদি জেড ধরো অঙ্ক হয়ে যাবে, ধরি 1 প্লাস 1 মাইনাস 2x টু দি পাওয়ার 4 কে জেড ধরো, তাহলে কি আসতেছে, 1কে ডিফারেন্সিয়েট করলে 0 মাইনাস 8x কিউব dx এটা সমান সমান dz হয়ে যাবে। তাহলে তোমার মাইনাস 1/8 8x কিউব dx ডিভাইডেড বাই কি 1 মাইনাস 2x টু দি পাওয়ার 4, তাহলে মাইনাস 1 ডিভাইডেড বাই 8 8x কিউব dx কে আমরা dz বলতেছি, এবং নিচে আছে আমার রুট জেড, তাই তো। তাহলে রুট জেড 1 ডিভাইডেড বাই রুট জেডকে আমরা এর আগেও করছি, রুট জেড মানে কি জেড টু দি পাওয়ার মাইনাস হাফ, 1 ডিভাইডেড বাই রুট জেড মানে জেড টু দি পাওয়ার মাইনাস হাফ, ইন্টিগ্রেশন করলে হবে জেড টু দি পাওয়ার প্লাস হাফ ডিভাইডেড বাই হাফ, হাফটাকে উল্টে দিলে হবে 2 এবং জেড টু দি পাওয়ার হাফটা হয়ে যাবে রুট জেড, তার মানে 1 ডিভাইডেড বাই রুট জেডকে ইন্টিগ্রেশন করলে হবে 2 রুট জেড, মাইনাস 1 ডিভাইডেড বাই 8 2 রুট ওভার জেড প্লাস সি, তারপর হচ্ছে মাইনাস 1 ডিভাইডেড বাই 4 রুট জেড, রুট জেড, জেড মানে কি, জেড মানে হচ্ছে গিয়ে 1 মাইনাস 2x টু দি পাওয়ার 4 প্লাস সি। হ্যাঁ দেখো আমি এখানে একটা সূত্র হিসাবে ইউজ করছি, তোমরা চাইলে এটা কি সূত্র হিসাবে ইউজ করতে পারো বা ভেঙেও করতে পারো। ঠিক আছে, পারবা? এরপর দেখো কি করা যায়, কি আছে 2x sin ইনভার্স x স্কয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার x টু দি পাওয়ার 4, খুব সহজ জিনিস, sin ইনভার্স x স্কয়ার এইটাকে z ধরো, হ্যাঁ এটাকে z ধরো,
সাইন ইনভার্স এক্স স্কোয়ার, এটাকে জেড ধরো। দেখ আমি কিভাবে জেড ধরতেছি, শুধু এক্স স্কোয়ারকে যদি জেড ধরতাম তাহলে কি হতো বলতো, শুধু এক্স স্কোয়ারকে জেড ধরলে 2x dxটা প্রতিস্থাপিত হচ্ছে। নিচের জিনিসটাকে নিয়ে আমি কি করব, নিচের জিনিসটা তো মুড়ি ভাজার জন্য নিয়ে আসি নাই, ওটাকে প্রতিস্থাপন করতে হবে। আমি বলছি প্রতিস্থাপন করলে কোনো এক্স থাকা যাবে না, 100% জেড হতে হবে। তাহলে সম্পূর্ণ জিনিসটাকে নিয়ে আসতে গেলে শুধু এক্স স্কোয়ার ধরলে হচ্ছে না, তাহলে কি করা যায়, সাইন ইনভার্সটা সহ ধরো। এখন একটু মুখে মুখে করতে হবে, তুমি এই জিনিসগুলো আসলে হয় কি তোমার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করতেছে। যেমন আমি অঙ্কটা দেখতে পারতেছি, আমি কেন দেখতে পারতেছি, কারণ অঙ্কটা আমি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করছি স্টুডেন্ট লাইফে অ্যাজ ওয়েল অ্যাজ টিচিং লাইফে। তো তুমি যখন প্র্যাকটিস করবা তখন তুমি অঙ্কটা মুখে মুখে করতে পারবে। আচ্ছা সাইন ইনভার্স এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েট করলে তো 2x dx আসবে, আর কি আসবে, সাইন ইনভার্স এক্স আছে, ওটাকে ডিফারেন্সিয়েট করলে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার আসবে। তাহলে সেইখান থেকে নিচের জিনিসটা প্রতিস্থাপন হয়ে যাবে। এইভাবে অ্যাকচুয়ালি বোঝা যায় যে কাকে জেড ধরতে হবে। ওকে, এটা সহজ জিনিস, খুবই সহজ জিনিস। ধরি এই যে স্কোয়ার রুটের ভিতরে যেই জিনিসটা আছে না, এটাকে জেড ধরো, 3 - 5 tan x, এটা সমান সমান জেড, এটা সমান সমান জেড ধরলেই হয়ে যাবে। ঠিক আছে, এটা হোমওয়ার্ক থাকলো, সবগুলোই হোমওয়ার্ক থাকলো, সব হোমওয়ার্ক। সেক ইনভার্স এক্স কে জেড ধরো, সব হোমওয়ার্ক। ঠিক আছে, এটাও হোমওয়ার্ক, এটাও হোমওয়ার্ক, এটাও হোমওয়ার্ক। কি ধরবা, tan x - 1 কে জেড ধরবা। হোমওয়ার্ক। আরো হোমওয়ার্ক, প্র্যাকটিস প্রবলেম দিয়ে দিচ্ছি তোমাদেরকে, অ্যান্সার সহ দিয়ে দিচ্ছি। সো কোনটাকে জেড ধরলে কি করতে হয় এটা নিজে নিজে করো। একটু আগের যেগুলো সেটা তো আমি হিন্ট দিয়ে দিচ্ছি কাকে জেড ধরতে হবে, এগুলোতে নো হিন্ট বাট অ্যান্সার দেওয়া আছে। সো এটা একটু প্র্যাকটিস করো। ঠিক আছে, প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো। 10টা অঙ্ক দিয়ে দিচ্ছি, 10টা অঙ্ক করবা, 10টা অঙ্ক করে গ্রুপে পোস্ট করবা। কোন গ্রুপে পোস্ট করবা, প্রবর্তনের অফিসিয়াল গ্রুপে পোস্ট করবা, facebook.com গ্রুপস প্রবর্তন.23। ঠিক আছে, প্রবর্তন লিখে সার্চ দিলে চলে আসবে প্রবর্তনের অফিসিয়াল গ্রুপে বা পেজে, বা তুমি মেসেজ করতে পারো, তুমি এগুলা সমাধান পোস্ট করতে পারো। আজকের ক্লাস এই পর্যন্তই, ভালো থাকো সবাই। ক্লাসটা যারা সম্পূর্ণ করেছো, আমার মনে হয় যে অনেক দূর ইন্টিগ্রেশন আমরা এগিয়ে গিয়েছি, তাই না। প্রতিস্থাপন পদ্ধতির বেসিক যে জিনিসটা, বেসিক যেই ব্যাপারটা প্রতিস্থাপন করে কিভাবে অঙ্ক করতে হয় সেই ব্যাপারটা আমরা শেষ করে ফেলছি। তো সামনের ক্লাসগুলোতে আমরা আরও অ্যাডভান্স লেভেলের অঙ্ক করব। প্রতিস্থাপন পদ্ধতি শেষ হয়নি এখনো, আরও আমাদের অঙ্ক আছে, অনেক স্পেশাল টাইপ আছে, স্পেশাল টাইপগুলো এখন আমরা দেখি নাই। সো ধীরে ধীরে আমরা সেই ক্লাসগুলোর দিকে আগাবো, বাট তোমাকে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, সামনের ক্লাস করতে গেলে এখন পর্যন্ত যা পড়েছি সেটা কিন্তু তোমাকে পড়ে আসতে হবে। তুমি যদি না পড়ে আসো, প্র্যাকটিস না করে আসো, সামনের ক্লাসগুলোও তুমি কিছু বুঝবে না। সো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।